প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সামনে ঈদ চলে এসেছে, তারপরেও তোমাদের পড়াশুনো, বিশেষ করে তোমরা অনেক নিকটের সাথে পড়াশোনা করছো, কারণ তোমাদের অ্যাডমিশন পরীক্ষা খুব দ্রুতই হবে। সেখানে কৃষি গুচ্ছের পরীক্ষা সহ রাজশাহীর পরীক্ষা খুব দ্রুতই চলে আসছে। হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবধানে প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাবে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভিং যে ক্লাসগুলো দিচ্ছিলাম, তার ধারাবাহিকতায় আমরা আজকে ফিজিক্স 2022-23 সেশনের তৃতীয় শিফটের কোশ্চেন সলভিংটা দেখবো। ঠিক আছে, ফিজিক্স 2022-23 সেশনের তৃতীয় শিফটের কোশ্চেন। চলো, প্রথম কোশ্চেন কি বলে? প্রথম কোশ্চেন বলে, বিষম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে পৌঁছাবে? কতটুকু পানির তাপমাত্রা মানে পানির পরিমাণ, হ্যাঁ, কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে পানির পরিমাণ। আচ্ছা, আমরা জানি উৎপন্ন তাপ বা কাজ H = I² RT জানি। H = কি? I² RT = V² RT জানি। এগুলো এখন আমাদের যে ডেটা আছে সে অনুসারে I² RT লিখলাম। H কি? উৎপন্ন তাপ বা কাজও বলতে পারি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি আবার ms del theta, ms del theta = I² RT, কারণ তাপমাত্রা দেওয়া আছে। এখান থেকে পানির পরিমাণ মানে ভাব জিজ্ঞাসা করছে, তাহলে m = I² RT/s del theta। I হচ্ছে তড়িৎ প্রবাহ, যার মান হচ্ছে 2, তার স্কয়ার করলে কত? 4। আর রোধ 50 ওহম, টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়, কত সেকেন্ড? 100 সেকেন্ড। 100 সেকেন্ড বাই এস। এস হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা পানির ক্ষেত্রে 4200 ডেল থিটা তাপমাত্রার পার্থক্য। দেখা আগে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হচ্ছে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে পরিবর্তন হয়েছে বা পার্থক্য হয়েছে কত? 100। ক্যালকুলেশন করি, এটা কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, 4 5 কত? 20 হয়েছে, 4 5 20 হয়েছে। তাহলে এই শূন্য কিন্তু কেটে যাবে না, থাকবে না কত? 2/42। 2/42 মানে 1/21। ঠিক আছে, 2/42 মানে 1/21। এখন আমি ভাগ করে দেখতে পারি, এইখান থেকে দেখেই বলতে পারছি 1/21 মানে 1 কেজি হবে না, 0.5 হবে না। 0.5 হতে গেলে হাফ হতে, 0.25 হতে গেলে কি হতো? 0.25 হতে গেলে অবশ্য 1/4 হতো। এটা কিন্তু নাই, তাহলে অবশ্যই রাইট অ্যান্সারটা ডি অপশন। ঠিক আছে, আমাদের দাগাইতে কোনো অসুবিধা হবে না। আবার যদি করতে চাইতে, তাহলে 21টা ভাগ করলে পয়েন্টের জন্য কত? 0 যাচ্ছে না, আবার একটা শূন্য আনতে, তাহলে কি 4 21 কত? 84। তার মানে এই ডিজিটে হবে। হ্যাঁ, সবসময় যে ভাগ করেই অ্যান্সারটা বের করতে হবে এমন কিন্তু না। 2 নম্বর কোশ্চেন বলছে, ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? ফটো ইলেকট্রিক ক্রিয়া, হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? আলোর তীব্রতা এবং ফটো ইলেকট্রিকের যে গ্রাফ, সেই গ্রাফটা কেমন? আচ্ছা, আমরা জানি ফোটনের মোট শক্তি =hf। আমরা জানি ফোটনের মোট শক্তি =hf। এখন আলোর তীব্রতা ভার্সেস গ্রাফ, আলোর তীব্রতা যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক বাড়বে, তার মানে বেশি পরিমাণ ইলেকট্রন মুক্ত হবে। এ কারণে ফটো ইলেকট্রিকটা বাড়বে। এই আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে এটা বাড়বে। ঠিক আছে, আলোর তীব্রতা বাড়লে ফটো ইলেকট্রিকটা বাড়বে নির্দিষ্ট হারে। এখানে সমানুপাতিক সম্পর্কটাই মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি বলছে? কোনো পরিবর্তন হবে না। না, পরিবর্তন হবে। আলোর তীব্রতা বাড়লে পরিবর্তন হবে। এটা বলছে হচ্ছে ডিক্রিজ হচ্ছে, আর এটা একটা নির্দিষ্ট সময় পর যে ইনক্রিজ হচ্ছে। এটা না, 2 নম্বর রাইট আনসার। পরটা দেখি, নিম্নের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? 4টা বস্তু দিয়ে আছে, তার গতিশক্তি কোনটি বেশি? আমরা গতিশক্তি বের করব, করে দেখবো যে যার গতিশক্তি বেশি সেটা রাইট আনসার। গতিশক্তি সমান আমরা জানি না, গতিশক্তি = কি? হাফ mv²। গতিশক্তি হাফ mv², মানে বেগের বর্গ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখি, প্রথম ক্ষেত্রে যদি আমি করি হাফ m কত? 3m, v কত? v, তাহলে এখানে আসবে 3/2 mv²।
এখান থেকে যদি আমি দেখি তাহলে এখানে কত, হাফ এম এর মান আছে 3m, আর এটা 4v²। আলটিমেটলি কত, আলটিমেটলি আছে 6v²। এই ধরনের কিছু আছে। এটা যদি দেখি তাহলে হাফ এম এর মান কত 2m, ভি কত, ভি হচ্ছে 3v তার হোল স্কয়ার অর্থাৎ 9v²। কাটাকাটি করলে কত হবে 9v²। v² তো আছে, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে 9mv²। আচ্ছা, এম আছে, হ্যাঁ, মানে মূল সংখ্যাটা নিয়ে আমরা হিসাব করছি। এটার ক্ষেত্রে কত, হাফ এম ভি কত, এর স্কয়ার করলে 16v², কাটাকাটি করলে 8। তাহলে সর্বোচ্চ হচ্ছে কত, 9। গতিশক্তি সর্বোচ্চ হচ্ছে কোন 9, কোন অপশন হচ্ছে সি অপশন। তাহলে রাইট অ্যান্সার সি। নিম্নের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? যার ভর 2m এবং বেগ 3v, তার গতিশক্তিটা বেশি। আমরা তাই দেখলাম। পরেরটা দেখি, বাতাসের 120 কুলম্ব চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য কেমন হবে? একটা চার্জ আছে, চার্জের মান 120 কুলম্ব, সেই চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে বলছে। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইকুয়াল টু 1/4πε0 এর পরিবর্তে লিখতে পারি 9 × 10⁹ ইন্টু q/r²। তাহলে 9 × 10⁹, কিউটা কত, চার্জ 120, আর হচ্ছে দূরত্ব 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার তার স্কয়ার। ইকুয়েশনটা দাঁড়ালো 9 × 10⁹ গুণ 120/10⁻⁴, এমন কিছু দাঁড়ালো। হিসাব করি, সংখ্যার হিসাব করি, এই 9 আর 12 গুণ করলে 12 × 10 = 120, তাহলে 12 × 9 108, 108 গুণ পাওয়ারের হিসাব করি, মাইনাস পাওয়ার উপরে গেলে প্লাস পাওয়ার, তাহলে 4 প্লাস পাওয়ার 4। এখানে কিন্তু 12 ধরেছি আমি, শূন্য কিন্তু ধরিনি, তার মানে একটা প্লাস পাওয়ার রয়েছে। 4 আর কত, 5, 9 আর 5 কত, 14, 9 আর 5 14। তাহলে 108 × 10⁻14, অথবা আমি যদি 2 ডিজিট পর পয়েন্ট সরাই, 1.08 × 10⁻, কত, 1.08 × 10⁻16। ঠিক আছে, 1.08 × 10⁻16। এটা অ্যান্সার দেখছি না, অ্যান্সার এখানে কি করছে, 10⁻16 করছে, হ্যাঁ, তার সাথে 1.08 যা 1ও তাই বলা যায়, সে কারণে এটা অ্যান্সার করছে। ঠিক আছে, ওকে। পরেরটা দেখি, কোন বস্তুকে উপরে ছুড়লে আরোহণ এবং অবরোহণের মোট ব্যয়িত সময় কত? একটা বস্তুকে যদি আমি উপরের দিকে ছুড়ি, তাহলে এই সর্বোচ্চ উচ্চতা উঠতে, মানে এই যে আরোহণ করতে এবং নামতে মোট সময় কত লাগবে? আমরা এটা যদি t1 ধরি, এটা যদি t2 ধরি, তাহলে t1 = বেগ কি দেওয়া আছে, ইউ না, v0 আকারে দেওয়া আছে, v0/g। t2 এর ক্ষেত্রেও কি v0/g। আমরা জানি বিচরণ কাল t = এটা যোগ এটা, অর্থাৎ g + v0/g টু v0/g। বিচরণ কাল যেটা 2v0/g, সেটাই জিজ্ঞাসা করছে। আহরণ এবং অবরোহণ, দ্যাটস মিন্স কি বিচরণ কাল না, টোটাল সময়টা না, তাহলে 2u থাকলে 2u/g, v0 আদিবেগ বলেছে, তাহলে 2v0/g। আদিবেগ v0 বলিনি, কিন্তু অপশনে যেহেতু রয়েছে ধরেই নিলাম ওটা v0 আকারে দেয়া। পরেরটা দেখি, 300 মিটার উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লো। তার উচ্চতা দেওয়া আছে 300 মিটার, সে অভিকর্ষের টানে মুক্তভাবে নিচের দিকে পড়ছে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? গতিশক্তি বিভব শক্তির কত হবে? অর্ধেক হবে, তাই তো? দেখো, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তু যখন পতিত হয়, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলেও এই উচ্চতা x = h/n+1। এই h হচ্ছে মোট উচ্চতা, h কি মোট উচ্চতা,
এক্স হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, যে নির্দিষ্ট উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তাহলে মোট উচ্চতা কত? 300 n কি গতিশক্তি বিভব শক্তির কি বলে দিয়েছে? অর্ধেক, তখন হাফ প্লাস 1। ক্যালকুলেশন করলে 300 বাই এখানে লসাগু হচ্ছে 2, তখন 1 প্লাস 2, এটা হচ্ছে 3, 100 বাই 3 মানে 300 বাই 3 মানে 100, 100 গুণ 2 200 মিটার। কত মিটার উচ্চতা? 200 মিটার উচ্চতা। ঠিক আছে, যদি না বোঝা এই যে 3 গুণ 2 বাই এটা 100, 200 মিটার উচ্চতা। 200 মিটার উচ্চতা এসে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাস যথাক্রমে এত এত। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্ব ক্ষমতা কত? পাম্পের অশ্ব ক্ষমতা কত? পাম্পের ক্ষমতা চেয়েছে কিন্তু কোন এককে? হর্স পাওয়ার এককে, অশ্ব ক্ষমতা যে করেছে। এখন যেহেতু উচ্চতা সংক্রান্ত আছে, তো উচ্চতা থাকলে ক্ষমতা পি ইকুয়াল টু কি? mgh/t। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু কি? w/t। এখন যেহেতু উচ্চতা আছে, এখানে বিভব শক্তির কারণে কাজ হবে mgh/t। এখন এখানে একটা কথা বলেছে পানিপূর্ণ কুয়া। পানিপূর্ণ কুয়া যদি হয়, এটা ধরে নাও একটা কুয়া। আচ্ছা, পানিপূর্ণ কুয়া তার মানে সম্পূর্ণ কুয়াটা পানি দ্বারা পূর্ণ আছে, সম্পূর্ণ কুয়াটা। এখন আমরা ভারকেন্দ্র নামে একটা শব্দ শিখেছি, তাই তো? ভারকেন্দ্র মানে কি? একটা বস্তুর সমস্ত ভর যেই জায়গায় পঞ্জীভূত থাকে, একটা বস্তুর সমস্ত ভর যে জায়গায় পঞ্জীভূত থাকে তাকে ওই বস্তুর ভার কেন্দ্র বলে। আমরা ধরেই নিই বস্তুর মিডিল পয়েন্টে তার ভার কেন্দ্র অবস্থিত, একটা বস্তুর মিডিল পয়েন্টে তার ভার কেন্দ্র অবস্থিত। তাহলে টোটাল উচ্চতা যদি h হয়, এই মিডিল পজিশনে উচ্চতা কত হবে? h/2। এখান থেকে এইটুক, এটাও কি h/2 বলা যায় না? বলা যায়। তো তখন কি হবে? তখন উচ্চতা h এর জায়গায় কি হয়ে যাবে? h/2 হবে। কিন্তু উচ্চতা h এর জায়গায় কি হয়ে যাবে? h/2। আমি mgh লিখতে পারবো না, আমি লিখবো কি? h/2 লিখবো। m কি ডিরেক্ট দেয়া আছে? দেয়া নেই, m কিন্তু দেয়া নেই। তাহলে আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু কি? ভর বাই আয়তন, আর m ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। আয়তন মানে কি? ক্ষেত্রফল যদি হয় তাহলে পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার ক্ষেত্রফল, আর আরেকটা যুক্ত করলাম, তাহলে আয়তন হলো। ঠিক আছে, পাই আর স্কয়ার কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে একটা দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা যে কোনো একটা গুণ করলে সেটা কি? আয়তন হলো 3 ডাইমেনশন বডি। তাহলে এইখানে সূত্রটা আমি লিখতে পারি, এম এর পরিবর্তে কি লিখবো? পাই, এটা হচ্ছে পাই, পাই আর সরি রো, আমার হচ্ছে রো আর পি এক হয়ে যায়, রো পাই আর স্কয়ার এইচ জি, আর এইচ এর জায়গায় আমি কি লিখবো? h/2 বাই কত? টি ইন্টু কোন এককে? হর্স পাওয়ার এককে। তাহলে 746 দ্বারা ভাগ করে দেবো, এটাই। এখন দেখো এই ক্যালকুলেশনটা বেশ কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমি স্কিপ করে চলে গেলাম। তো তোমাদেরও এটা ম্যানুয়ালি করা বেশ কঠিন হয়ে যায়। কারণ কি? দেখো এখানে পাই আসবে না, অনেক মানটা আবার 746 দ্বারা ভাগ করতে হবে রে। তো তোমরা এমন অঙ্ক আসলে দু একটা স্কিপ করো, কারণ 25টা কোশ্চেনেই যে পারতে হবে এমন কিন্তু না। আর একটা কোশ্চেন করতে গেলে দেখা যাচ্ছে এইটা মিলাইতে গেলেও আর 3টা কোশ্চেনের অ্যান্সারের টাইম তুমি খেয়ে ফেলেছো। হ্যাঁ, দু একটা স্কিপ করো। প্রসেসটা আমি বলে দিলাম, তারপর যদি মনে করেন আর তোমার সিরিয়াল 1 থেকে 10-এর ভিতর থাকতে হবে তাহলে করো, কোনো সমস্যা নেই। ভাই আসো, লেন্সের এমন দুটি বিন্দু যাদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে তার প্রতিবিম্ব গঠিত হবে। এই বিন্দু দুটিকে বলা হবে কি? লেন্সের এমন একটা বিন্দু নির্ধারণ করতে হবে যাতে যে কোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে প্রতিবিম্ব, মানে এক বিন্দুতে বস্তু রাখলে অপর বিন্দুতে, অপর বিন্দুতে বস্তু রাখলে এই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে। এই বিন্দু দুটিকে বলা হবে কি? অনুবন্ধী ফোকাস। এই দুটি বিন্দুকে বলা হবে লেন্সের কি? অনুবন্ধী ফোকাস। এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে, কোশ্চেনটা শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, ওটা দেখি। 0.5 মিটার দূরে অবস্থিত পর্দার পরস্পর হতে 0.03 সেন্টিমিটার দূরত্বে
ডোরা তৈরি হলো। কেন্দ্র চরম হতে 1 সেন্টিমিটার দূরে চতুর্থ উজ্জ্বল ডোরা, কত উজ্জ্বল ডোরা? চতুর্থ উজ্জ্বল ডোরাটি তৈরি হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি x n ল্যামডা ডি বাই এ। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য আসছে ল্যামডা x a বাই n ডি। বসায় n কি ক্রম সংখ্যা বা অবম সংখ্যা? কত উজ্জ্বল ডোরা? চতুর্থ উজ্জ্বল ডোরাটা মানে n এর মান হচ্ছে 4, ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, এত মিটার দূরে পর্দায় অবস্থিত, তাহলে চির হতে পর্দার দূরত্ব 1.5, বাকি দুইটা একটা x এর মান একটা a এর মান। পরস্পর হতে 0.03 সেন্টিমিটার দূরত্বে ডোরা তৈরি হলো, তাহলে ডোরার ব্যবধান কত? 0.03 সেন্টিমিটারকে আমি কিসে নেব? মিটারে করব। কেন্দ্র চরম হতে 1 সেন্টিমিটার দূরে। আচ্ছা, তাহলে এটা কত? 1 × 10⁻²। এবার আমি হিসাব করি। এই পয়েন্টের জন্য উপরে কত? 10, এই পয়েন্টের জন্য নিচেই কত? 100, এটা জানি। সংখ্যার হিসাব করি। 3 দিয়ে এটা যদি আমি কাটি, 3 দিয়ে এটা কাটলে কত হয়? 5। তাহলে 4 × 5 কত? 20, 4 × 5 কত? 20, মানে 1/20 আছে, তো 1/20 লিখবো না, আমি 1/2 লিখবো। কত লিখবো? 1/2। 1/2 মানে আবার কত লিখতে পারি আমি? 1/2 মানে কত লিখতে পারি? 1/2 মানে একবারে লিখতে পারি না, 0.5। আমি আবার বলি, 4 × 5 কত? 20, আচ্ছা 20 হচ্ছে কত? 1/20, তো শূন্য রেখে দেবো আমি। 1/2 মানে কত? 1/2 মানে কত? 0.5, আর শূন্য কিন্তু নিচে রেখে দিচ্ছি। শূন্য রেখে দিচ্ছি মানে কি? একটা প্লাস পাওয়ার আছে নিচে। প্লাস পাওয়ার যদি থাকে, এখানে একটা দুইটা মোট 3টা প্লাস পাওয়ার। 3টা প্লাস পাওয়ার উপরে গেলে কি হবে? মাইনাস পাওয়ার। 3টা প্লাস পাওয়ার উপরে গেলে কি হবে? মাইনাস পাওয়ার। অথবা এটা আগে কেটে দিই, তাহলে প্লাস পাওয়ার নিচে কয়টা থাকছে? 2টা থাকছে। এই 2টা উপরে গেলে হবে কত? মাইনাস পাওয়ার 2টা। তাহলে 2 2 আর 2 আলটিমেটলি কত? 10⁻6। ওকে, এটা সমান আমি লিখতে পারি কত? 5 × 10⁻7, 5 × 10⁻7। এখন আর্মস্ট্রং এককে, এটা কিন্তু মিটার এককে আসলো। এবার আর্মস্ট্রং এককে যদি দিতে হয়, তাহলে আমাকে লিখতে হবে কত? 10⁻10 লিখতে হবে। 10⁻- কত? 10, মানে এই পয়েন্টটা এই জায়গা আছে, আরো 3 ঘর সরাবো। কত ঘর সরাবো? 3 ঘর সরাবো, তার মানে এটা রাইট আনসার। ঠিক আছে তো? তারপরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, সূর্য হতে পৃথিবীর যে দূরত্ব আছে সেই দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে কত দিন হবে? আমরা জানি 1 বছরে 365 দিন হয়, আর সূর্য হতে পৃথিবীর একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এখন বলছে এই দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে আমাদের এই বছরটা 365 দিনের পরিবর্তে কত দিনে হবে, সেটাই তোমাদের কাছে কোশ্চেন। আচ্ছা, এটা কেপলারের তৃতীয় সূত্র থেকে এই কনসেপ্টটা আসে। কেপলারের তৃতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে T² = R3। T² T2/T1 = R2/R1, তার পাওয়ার হচ্ছে 3/2। এই 3 আর এই পাশের স্কয়ার, এই পাশে সে রুট হবে। কি বলেছে? সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, বর্তমান দূরত্বের কত হয়? অর্ধেক হয়, তাহলে আর আগে দূরত্ব যদি আর হয়, এখন কি হবে? R/2। ঠিক আছে, বা আগে যদি 1 হয়, এখন কত? 1/2, তার পাওয়ার কত? 3/2। আর কাটে, এখান থেকে আমি লিখতে পারি T2/T1 = 1/2, তার পাওয়ার হচ্ছে 3/2। আর T2/T1 = 1/8, এখানে লিখি 1/8, তার হচ্ছে রুট। এই যে এটা 2 এর পাওয়ার কিউব করলাম 1/8, আর এই 2 আছে, তার মানে রুট করলাম। এটা যখন পারবো T2 = লিখতে পারবো, এটা রুট করলে কত? 1/2√2, আর T1 কত? 365। T1 হচ্ছে 365।
তাহলে দেখো তো শুধু যদি 2 হতো তাহলেও তার অর্ধেক হয়ে যেত, শুধু যদি 2 হতো তাহলেও তার কত অর্ধেক হয়ে যেত। তার মানে অ্যান্সারটা এইটা বা এটার আশপাশে আসতো। 2√2 আছে, তার মানে কি তার থেকে অনেক কম হয়ে যাবে না, তার মানে অবভিয়াসলি এটা রাইট অ্যান্সার। 2√2 মানে কত, 1/2 গুণ √2 মানে কত 1.41, 1.41। তার মানে এটা প্রায় কিন্তু 3, প্রায় কিন্তু 3 মানে কি 3-এর থেকে একটু ছোট। তো 3 হলে কত 100.সামথিং, 3-এর থেকে একটু ছোট, অবভিয়াসলি রাইট অ্যান্সার হচ্ছে 129। ঠিক আছে, রাইট অ্যান্সার কত 129। বেশ কয়েকবার কোশ্চেনটা আসছে। বলছে এন্ট্রপির এসআই একক কোনটি? এন্ট্রপির এসআই একক, এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, ডিকিউ এটা ডি থিটা না, ডিকিউ বাই টি। এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কি ডিকিউ বাই টি, ডিকিউ হচ্ছে তাপের পরিমাণ, তো তাপের একক কি জুল, আর টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার একক কি কেলভিন। তো আমরা এখান থেকে বলতে পারি জুল পার কেলভিন। এন্ট্রপির এসআই একক কি জুল পার কেলভিন। ওকে, আমি শুধু মুখস্থ বলে দিইনি, আমি কিন্তু দেখাই দিয়েছি তোমাদের। বলছে বাইনারি বিয়োগের ক্ষেত্রে এত এত বিয়োগ করো। 11001 থেকে আমি বিয়োগ করবো 1010, এই বিয়োগ করতে বলছে। তো এই বিয়োগ করতে গেলে আমাদের প্রায় ঝামেলা হয়, পারি না, আবার সহজ কোশ্চেন মাকায় ফেলি। তা আমরা কি করব, আমরা বাইনারিতেই যাব না, আমরা হচ্ছে ডেসিমেলে কনভার্ট করে নিয়ে বিয়োগ করবো, ডেসিমেলে কনভার্ট করে নিয়ে বিয়োগ করবো। ডেসিমেলে কনভার্টও সহজ, সমস্যা নেই। আচ্ছা, কনভার্ট করার সময় আমরা এটা করব 1 2 4 8 16 32 এভাবে করে আগে লিখে নেব। ঠিক আছে, লিখে নেওয়ার পরে এখানে যেটার পজিশন 1 হবে সেটা হচ্ছে আমি যোগ করব। এটার পজিশনে কত আছে 1, তার মানে আমি যোগ করব। দুইটা 0, তার মানে এটা আমি যোগ করব না, এটা 0 যোগ করব না, এটা যোগ করব, এটা যোগ করব, আমার লাগবে না। তাহলে এটা 16 আর 8 কত 24, 24 আর 1 কত 25 হচ্ছে। এগুলো ক্যালকুলেশন করলে এই মানটা সমান কত হয়েছে 25। ঠিক আছে, 25 হয়েছে। পরেরটার ক্ষেত্রে 1010 যদি হয়, এটা হচ্ছে 0, এটা আমার লাগবে না, 1 এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে, তার মানে 8 আর 2 কত 10। এই 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে কত 15, 25 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 15 হচ্ছে। তার মানে আমার বিয়োগফল কত ডেসিমেলে কত হয়েছে 15 হয়েছে না। 15 আমি কনভার্ট করতে পারি না বাইনারিতে, মানে কত 15 মানে কত 15 মানে সবগুলো 1 যোগ করলে হবে না, সবগুলো 1 যোগ করলে 15 হয় না। এই যে 1 1 1 1 1, তার মানে সবগুলো অ্যাক্টিভ থাকবে। এগুলো 28 12 12 14 কত 15। যদিও প্রথমবার যারা দেখছে একটু বিদঘুটে মনে হতে পারে, একবার দুইবার প্র্যাকটিস করলে এটা একেবারে মুখে মুখেই তোমরা করে ফেলতে পারবা। 15-20 সেকেন্ডের ভিতর টোটাল সমাধানটা করে ফেলতে পারবা তোমরা। ওকে, তারপর বলছে একই উপাদানের দুটি রোধকের রোধ সমান, দুটি রোধকের রোধ সমান, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে রোধ দুটির ব্যাসের অনুপাত কত? সিম্পলি আমরা রোধ আর ইকুয়াল টু কি লিখি, রো এল বাই এ বা রো এল বাই পাই আর স্কয়ার সমান রোধ বলেছে। তো তখন এইটার মাঝে সম্পর্ক কেমন, এটার মাঝে সম্পর্ক আছে বর্গের সমানুপাতিক। তো এখান থেকে টোটাল লিখে দিই, R2 বাই R1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, L2 বাই L1 ইন্টু R1 বাই R2 তার হোল স্কয়ার, R1 বাই R2 তার হোল স্কয়ার। এখন যেহেতু সমান রোধ বা একই রোধ, তখন R1 R2 সমান, তার মানে 1। এখান থেকে আমি লিখতে পারি, R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2। ঠিক আছে, রুট ওভার L1 বাই L2। তাহলে ব্যাস বলুক বা ব্যাসার্ধ বলুক কোনো সমস্যা নেই। অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সেই জিনিস, অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সেই জিনিস। ব্যাস বা ব্যাসার্ধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে জাস্ট এর বর্গ করে দেব, জাস্ট এর কি করে দেব, এর বর্গমূল করে দেব, সরি এর বর্গমূল করবো। তাহলে 1 এর বর্গমূল করলে 1 আর 4 এর বর্গমূল করলে 2, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1:2।
ঠিক আছে, আমি অনেক কাহিনী করলাম, আমি তোমাদের বোঝানোর জন্য কাহিনী করলাম, কিন্তু তোমাদের যখন মাথায় থাকবে তখন কি অত লেখা লাগবে? জাস্ট জানো যে বর্গমূলের সমানুপাতিক, জাস্ট বর্গমূল করে দিবা। কটা? পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যেটা আমরা জানি সেটা ডিক্লেয়ার করছে। তারপর বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আসলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1/64 অংশ হবে, সেই উচ্চতাটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সেই উচ্চতা h = √GE/GH -1 × r। GE কি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর GH কি? ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি 1 ধরি, আর ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানে কত হবে? 1/64 -1 × r। ঠিক আছে, এই 64 নিচেরটা কোথায় যাবে? উপরে যাবে। 64 এর রুট করলে কত? 8 হবে। 8 থেকে 1 বাদ দিলে কত? 7। 7 আর এর মান কত দেখো? 6400 কিলোমিটার। এইটা দিয়ে এটার গুণ করলে তুমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। তাহলে 4 7 কত? 28। 28 এর কত? 8। এবার 6 7 42, তারপর হবে কত? 44। ঠিক আছে, এবার পাওয়ারের হিসাব করতে পারবে না? পারবা, আশা করি পারবো, কোনো সমস্যা নেই। ওকে, পারবা। তারপর একটি কণার উপর যদি এফ বল প্রয়োগ করায় কণাটি জেড অক্ষ বরাবর 5 মিটার সরে যায়, তাহলে কণার উপর কৃত কাজ ডাব্লিউ = আপনারা জানেন কি? এফ ডট এস। এফ এর মান দেওয়া আছে 3i - 4j + 6k, ভেক্টর রাশি, তার মানে ভেক্টর আছে, আমি দিই নি। এস আছে জেড অক্ষ বরাবর 5 মিটার সরছে, জেড অক্ষ বরাবর 5 মিটার সরছে, তো জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি? কে। ডট গুণ করবো, ডট গুণ কার সাথে? কার সমগত শ্রেণীর সাথে, কে এর সাথে কে গুণ, তার মানে 30। কত হবে? 30 জুল হবে। যেটা কাজ হবে 30 জুল। ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে? আচ্ছা, ডায়োড ব্যবহৃত হয় রেডিও, টেলিভিশন, টেলিফোন, ডায়োড ব্যবহৃত হয়। তাহলে ডায়োড কোথায় কোথায় ব্যবহৃত হয়? রেডিওতে ব্যবহৃত হয়, টেলিভিশনে ব্যবহৃত হয়, টেলিফোনে, এই ধরনের যন্ত্রে ব্যবহার করা হয়। ডায়োডের কাজ কি? ডায়োড হচ্ছে রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার হিসেবে কাজ করে। ডায়োড কি হিসেবে কাজ করে? রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার কি? যে যন্ত্র এসি সিগন্যালকে, এসি প্রবাহকে ডিসি প্রবাহে কনভার্ট করে, যে যন্ত্র এসি প্রবাহকে ডিসি প্রবাহে কনভার্ট করে, ঠিক আছে, বা দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করে, তার নাম হচ্ছে রেকটিফায়ার। তাহলে ডায়োড সম্বন্ধে এই তথ্যগুলো পড়লেই হবে। ডায়োড কি? ডায়োড মানে কি? একটা পি টাইপ আর একটা এন টাইপ মিলে ডায়োড গঠিত হয়। একটা পি টাইপ আর একটা এন টাইপ মিলে ডায়োড গঠিত হয়। ডায়োডের ভিতর শুধুমাত্র একটা জংশন থাকে। ইলেকট্রনিক্স জগতের সবচেয়ে ক্ষুদ্র ডিভাইস আছে ডায়োড। মানে এখন বলতে পারে আইসি তো খুব ছোট, হ্যাঁ আইসি ছোট, আইসির ভিতর অনেক কিছু থাকে, ডোপিং করে থাকে। এই ডায়োড একেবারে ক্ষুদ্র, এখানে মাত্র একটা জাংশন থাকে। তাহলে ডায়োডে একটা জাংশন থাকবে। ডায়োডের কাজ কি? রেডিও, টেলিভিশন এবং টেলিফোনে ব্যবহার করা হয়। ডায়োড হচ্ছে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফায়ার মিন কি? এসি কে ডিসি সিগন্যালে পরিণত করে, তার মানে দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করে। এই ডায়োড সম্বন্ধে পড়লে তোমাদের অ্যাডমিশন পার পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য মানে কোশ্চেন সলভিং মানেই কোশ্চেনের অ্যান্সারও বলা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই রিলেটেড টপিক যেন আমরা পারি। ভ্যান ডার ওয়ালস সমীকরণে কোন রাশির সংশোধন বিদ্যমান? যদিও আমার টপিক না কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রি মোটেই পারি না ভাই, হ্যাঁ, তো তারপরে দেখি। আচ্ছা,
আমরা জানি কি পিভি ইকুয়াল টু এনআরটি জানি। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণের কোন রাশির সংশোধন বিদ্যমান? এখানে সংশোধন কার কার হয়েছে? পি এর মান চেঞ্জ হয়েছে, পি এর মান আর ভি এর মান, তাহলে সংশোধন হচ্ছে কি পি আর ভি। ভ্যান ডার ওয়ালস অনুসারে সংশোধন হয়েছে পি আর ভি। ওকে, কোন রাশির সংশোধন বিদ্যমান? পি এবং ভি রাশির সংশোধন বিদ্যমান, বাকিটার কিন্তু সংশোধন নাই। টি এর কোনো সংশোধন আমরা দেখিনি এই সমীকরণ। এটাই ছিল ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। একটি জাংশনের সম্মুখ বায়াসের বিভব পার্থক্য, সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস আছে, বিভব পার্থক্য 2.2 ভোল্ট থেকে বাড়িয়ে 2.38 ভোল্ট করা হলে বিদ্যুৎ প্রবাহ 350 মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি পায়। জাংশনের গতীয় রোধ কত? আমরা জানি জাংশনের গতীয় রোধ আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। ডেল ভি আছে বিভব পার্থক্যের পরিবর্তন, সেটা 2.38 মাইনাস 2.2 বাই ডেল আই তড়িৎ প্রবাহের পরিবর্তন। তড়িৎ প্রবাহ একটাই দেওয়া আছে, এত বৃদ্ধি পায়। মিলিমিটারকে আমি অবশ্যই মিটারে নিব, মিলিমিটারকে অবশ্যই মিটারে নেব, কারণ এখানে আমি ভোল্ট এককে বসাইছি, এটা আমার এসআই এককে বসাইতে হবে। এই অঙ্ক ভুল গেলেই এককেই ভুল যায়, যে আমি এককটা কনভার্ট না করে আমি অঙ্কটা করছি, এটা ভুল যায়। তা আসো এবার 2.18 থেকে 2.2 বাদ দিলে থাকে কত? 1.8। এটা হচ্ছে 35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দেখা যায়, যেহেতু শূন্য আছে একটা মাইনাস 4 কমে যাবে। এখন এই পয়েন্টের জন্য কত? এই পয়েন্টের জন্য আমি লিখবো কত? পয়েন্টের জন্য 100, কারণ পয়েন্টের জন্য এক দুইটা সংখ্যা। দেখো তো 18 দুগুণে কত? 36। তাহলে এখানে যদি 36 থাকতো এখানে অ্যান্সার হতো কত? 0.5। কিন্তু এখানে আছে কত? 18কে 36 দ্বারা ভাগ করলেও যা হবে, 35 দ্বারা ভাগ করলেও প্রায় তাই হবে, তার মানে 0.5 লিখতে পারি। এইটা আর এটা কেটে যায়, তার মানে অ্যান্সারটা কত? 0.5 এর কাছাকাছি। অ্যান্সারটা কত? 0.5 এর কাছাকাছি। তাহলে অ্যান্সার হচ্ছে 0.514। ঠিক আছে, অ্যান্সারটা 0.514। পরে কোশ্চেন, 2 কেজি ভরের একটি ভি বেগে গতিশীল বস্তু অপর একটি স্থির বস্তুকে আঘাত করলো। একটা বস্তুর ভর 2 কেজি, তার বেগ ভি, একটা স্থির বস্তুকে আঘাত করছে, মানে সংঘর্ষ ঘটছে। সংঘর্ষের পরে উভয় বস্তু v/4 বেগে গতিশীল থাকলে প্রথম স্থির থাকা বস্তুটির ভর কত? মানে দ্বিতীয় বস্তুর ভরটা জিজ্ঞাসা করছে তোমাকে। আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। সেখানে ভিটা হচ্ছে মিলিত বেগ, m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, u1 প্রথম বস্তুর আদিবেগ, u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ। ওকে, আসুন। 2 কেজি ভর এর আদিবেগ কত? ভি বেগে গতিশীল প্লাস অপর একটি স্থির বস্তুকে, তাহলে m2 যাই থাক না কেন স্থির বস্তু মানে আদিবেগ 0, যদিও এখানে মাইনাস হোক আর প্লাস হোক সেটা নিয়ে তো সমস্যা নেই, 0 হতে হচ্ছে। আচ্ছা, m1 রাখলাম, বা এখানে 2 বসাই দিই, আমার সমস্যা কি? m1 এর মান হচ্ছে 2, m2 রেখে দেব, আর কি বেগে যাচ্ছে? কি বেগে? v/4 বেগে যাচ্ছে। মিলিত বেগটা হচ্ছে v/4, উভয় বস্তু v/4 বেগে যাচ্ছে। এখানে দেখো 2v ইকুয়াল টু কি আসলো? এই যে এই ভি আমি কেটে দিই, এই ভি কাটি, এই ভি যদি আমি কাটি, 2 প্লাস m2 ইকুয়াল টু 4 এর পাশে এসে গুণ হয়ে যাবে, আর m2 ইকুয়াল টু 8 মাইনাস 2, আলটিমেটলি 6 কেজি। আলটিমেটলি কত কেজি হবে ভাই? 6 কেজি হবে। ঠিক আছে, মিলিত বেগ এত হলে প্রথম স্থির থাকা বস্তুটির ভর মানে দ্বিতীয় বস্তুর ভর আছে 6 কেজি। পরে কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এই কোশ্চেনটা
মান চেঞ্জ করে প্রায়ই আসে। বলছে 3 ওহম রোধের একটি তারকে বাকি সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত? এখানে কখনো 3 ওহম থাকে, কখনো 6 ওহম থাকে, কখনো 27 ওহম থাকে, হ্যাঁ, কখনো 9 ওহম থাকে। একই কোশ্চেন, জাস্ট মানগুলো ভিন্ন ভিন্ন থাকে, প্রায় আসে। তো 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হচ্ছে, সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হচ্ছে, তার মানে ঘটনাটা এই ঘটছে না? হ্যাঁ, তাহলে 3 ওহম কি এখন থাকবে? এখন কি হয়ে যাবে? 1 ওহম, এটা 1 ওহম, এটা কত? 1 ওহম। আমি যদি এই পয়েন্টের নাম দিই এ, এই পয়েন্টের নাম দিই বি, এই পয়েন্টের নাম দিই সি। আমার টার্গেট যদি আমি এ থেকে সি তে আসা, এ থেকে সি তে আসার পথ কিন্তু দুইটা, এই একটা পথ, এই একটা পথ, তাই না? যেহেতু এইটা আর এইটা একই পথ মানে শ্রেণীতে, তার মানে দুইটা মিলে এখন রোধের মান এই পথে কত? 2। এই পথে রোধ কত? 1। তাই দুইটা পথ ভিন্ন ভিন্ন মানে কি? সমান্তরাল। সমান্তরাল কিভাবে ক্যালকুলেশন করি? গুণফল বাই যোগফল। তাহলে 2 কে 2/2 যোগ 1 3, তাহলে 2/3 অ্যান্সার। 2/3 অ্যান্সার। ঠিক আছে? কখনো বলে এখানে কত বলে 27 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হয়েছে, তো তখন আমরা কি লিখি? এটা 9, এটা 9, এটা 9। তাহলে যদি আমি এখান থেকে এটাই আমি আসতে চাই, এ বি সি, এখান থেকে এটাই আসতে চাই, এটা কি শ্রেণীতে থাকে 18, আর এটা 9 কি সমান্তরাল, তাহলে 18 আর 9 সমান্তরালে ক্যালকুলেশন করলে যা হবে তাই। ঠিক আছে? এই স্টাইলে কোশ্চেন যেন আর ভুল না হয় অ্যাডমিশনে। পরের কোশ্চেন, একটু বস্তুর সময়ের সাপেক্ষে সরণকে লেখচিত্রে আঁকা হলে এটি মূল বিন্দুগামী সরলরেখা হলো। সেক্ষেত্রে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা মানে তো সমানুপাতিক। সেক্ষেত্রে কি হবে? বস্তুটা আসলে কি, কে স্থির ছিল কে না ছিল দেখি। আচ্ছা, গ্রাফটা আমি এঁকে দিই। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। কার? সরণের লেখচিত্র। তাহলে এক্স অ্যাক্সিসে টি যাবে, ওয়াই অ্যাক্সিসে এক্স যাবে। এখান থেকে আমরা পাই ds/dt। ds/dt মানে কি? বেগ পাই। ঠিক আছে? এটা যদি ক্ষুদ্র এস ধরি, ক্ষুদ্র অংশ ধরি, তাহলে ds, আর একটা ক্ষুদ্র টি ধরি, তাহলে ds/dt। তো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা কি বলি? বেগ পাই। তাহলে বেগ সংক্রান্ত কথাবার্তা আসবে। বলছে বস্তুটি আসলে স্থির, তা বলতে পারো না। সেক্ষেত্রে কি? বস্তুটি সমতলে চলমান, বস্তুটির ত্বরণ শূন্য। অবশ্যই বস্তুটির ত্বরণ শূন্য, এটা রাইট অ্যান্সার। কেন বস্তুটির ত্বরণ শূন্য? কারণ কি? এটা এখান থেকে আমি পাচ্ছি কি? বেগ পাচ্ছি। এই বস্তুটা বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। এই বস্তুটা আমি বেগ পাচ্ছি। দূরত্ব বনাম সময়ের লেখচিত্র থেকে আমি কখনোই ত্বরণ পাবো না। দূরত্ব বনাম সময়ের লেখচিত্র থেকে কখনোই ত্বরণ পাবো না। আমি কি পাবো? বেগ পাবো। তো যেহেতু বেগটা কনস্ট্যান্ট হবে, বস্তুর ত্বরণটা তখন শূন্য হবে। বস্তুর ত্বরণ শূন্য হবে, এ কারণে মূল বিন্দুগামী সরলরেখা। কটা? তার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় হচ্ছে মাইকেলসন মনির পরীক্ষায়। মাইকেলসন মলি, এখানে নিউটন, আইনস্টাইন, লরেন্স কোনোটাই হবে না, এদের কেউ নয়। মাইকেলসন মলির পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ হয় মাইকেলসন মলির পরীক্ষায়। এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত, মডুলাস এ বি ভেক্টর। আচ্ছা, মডুলাস এ বি ভেক্টর মানে এ বি ভেক্টরের মান জিজ্ঞাসা করছে। তো এ বি ভেক্টরের মান করার কথা, এ বি ভেক্টর ইকুয়াল টু কি? আমরা জানি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এ বি ভেক্টর ইকুয়াল টু কি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বের করি। বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দেবো, তাহলে আই থেকে 2i বাদ দেবো, মাইনাস 2i। এটা থেকে এটা বাদ দেবো, তাহলে প্লাস 2j। এটা থেকে এটা বাদ দেবো, তাহলে প্লাস 4k। এখন এর মান জিজ্ঞাসা করছে, তার মানে √i², 4। সব কিন্তু ভেক্টর মানে ভেক্টর চিহ্ন আছে, আমি দিচ্ছি না কেবল। এটা কত? 4, এটা কত? 16, তাহলে 20, 24 হচ্ছে, হ্যাঁ
24, 24 মানে কত? 4 ছক 24, তার মানে আমি লিখতে পারি 2√6, 2√6 রাইট আনসার। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ কত? কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ v = √gm/r+h। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ v = gm/r+h, ডিরেক্ট সূত্র। তারপরে বলছে চিত্রে C1, C2, C3, C4 হলে এই বর্তনীর তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব জিজ্ঞাসা করছে। এখানে C1, C2, C3, C4 এর মান দেওয়া আছে। এখানে ভোল্টেজ সোর্স এখানে আসছে, দেখো C2, C3 কিসে আছে? C2, C3 সমান্তরাল আছে, ভিন্ন পথ মানে সমান্তরাল। তো ধারকের ক্ষেত্রে সমান্তরাল মানে কি? যোগ করতে হয়। মানে C2 এবং C3 আমি যোগ করব। C2, C3 যোগ করলে 2 আর 3 কত হয়? 5 হয়। তার মানে একটা এখানে একটা ধারক আছে, এই দুইটা মিলে এখন 5 মাইক্রোফ্যারাড আছে। এইটা এই দুইটা মিলে একটা, এইটা কিসে আছে? শ্রেণীতে আছে। এখন শ্রেণীতে ধারকের কম্বিনেশন করব 1/CS = 1/C1, আর এই দুইটা মিলে কি লিখবো? 1/CP লিখলাম প্লাস 1/C4 লিখলাম। তাহলে 1/1 প্লাস এটা পাইছি কত? 5, 1/5 প্লাস 1 এটা কত? 1/4। লসাগু হয় কত? লসাগু হচ্ছে 20। লসাগু যদি 20 হয় তাহলে 20 প্লাস 4 প্লাস 5 or CS = 20/29। CS = 20/29। এটা রাইট আনসার। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আর আমার এমন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমি চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুসারে ভিডিও দেওয়ার জন্য। ওকে।